24 ঘন্টা আগে মহাকরণে একটি সাংবাদিক সম্মেলনে বাম আমল এবং তার আগে কংগ্রেস টিইউসিএস সরকারের সময় কিছু ঘটনাকে উল্লেখ করে ওই সময়ের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে কার্যত কটাক্ষই শুধু করেননি, তথ্যভিত্তিক বিভিন্ন বিষয় উত্থাপন করে সেই সময়ের ব্যাখ্যা দিয়েছিলেন। সার্বিকভাবে আইনশৃঙ্খলা হোক, রাজনৈতিক খুন হোক, সন্ত্রাস হোক, সেগুলো সরকারের ব্যর্থতা বলে রাজ্যের প্রাক্তন আইনমন্ত্রী বর্তমান কৃষি বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সেই অভিমত ব্যক্ত করেছিলেন। রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রীর কয়েকটি বিষয়ে বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা আজ এমন কয়েকটি বিষয় আপনাদের কাছে তুলে ধরব বা আপনারা অনেকেই দেখেছেন, যেখানে খোদ থানা পুলিশের কাছে যাচ্ছেন বাড়িতে আক্রমণ হচ্ছে বলে। বাড়িতে আক্রমণের ঘটনার প্রতিবাদ জানিয়ে পুলিশের হস্তক্ষেপ চেয়েছেন। এমনকি রাজনৈতিক কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে, সেখানে হামলার অভিযোগ উঠল। রাজনৈতিক দলের নেতারা ভাষণ দিচ্ছেন, শাসক দলের লোকজন সেই ভাষণ পর্বের কাছাকাছি গিয়ে হইচই করছেন, বিশ্রী ভাষায় কথা বলছেন এবং সেখানে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হওয়ার পর শাসক দল দাবি করছে তাদের উপর আক্রমণ হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, যদি তাদের উপর আক্রমণ হয় সেখানে পুলিশ দাঁড়িয়ে কি করেছে? আর যদি পুলিশ সেখানে কিছু না করতে পারে, তাহলে রাজ্য সরকারের পুলিশ প্রশাসন কি কাজ করছে? সেটা কি সরকারের ব্যর্থতা? পুলিশ তার সঠিকভাবে কাজ করছে না? রাজ্যের মানুষের নিরাপত্তা দিতে পারছে না পুলিশ, তাহলে সেটাও কি সরকারের ব্যর্থতা নয়? এই প্রশ্ন উঠতেই পারে, এই প্রশ্নটা ওঠাটাও স্বাভাবিক। এখন প্রশ্ন হলো, কোনো রাজনৈতিক দল কর্মকাণ্ড করবে আর একটি রাজনৈতিক দল, বলা ভালো শাসক দল, গিয়ে সেখানে হইচই করবে, সেটা রাজনৈতিক সৌজন্যতা শিষ্টাচারের কোন স্তরে যায়, কোন সংস্কৃতির জন্ম দিয়েছে রাজ্যে? এই প্রশ্ন খুদ উঠেছে রাজ্যের শাসক দলের তরফে। এখন কেউ কেউ বলতে পারেন শাসক দল কি দাঁড়িয়ে বলছেন? না, একাংশ নেতৃত্বই বলছে যে তাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এটা দুর্ভাগ্যের, তারা বলছে। এবং তাদের তরফে বিষয়গুলো সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরে বারবার অনুরোধ করা হচ্ছে যে ঘটনাগুলো নিয়ে যেন বিস্তৃত বলা হয়। এবং একটি রাজনৈতিক দল কর্মকাণ্ড করবে আর একটি রাজনৈতিক দলের বক্তব্য থাকতে পারে, পুলিশ প্রশাসনের কাছে যাবে। যদি সেখানে কংগ্রেসের লোকজন বিজেপির কর্মী সমর্থকদের উপর আক্রমণই করে থাকে, এই ঘটনা যদি সত্যই হয়ে থাকে, তাহলে কেন পুলিশ প্রশাসনে মামলা হলো না আগে? কেনই বা পুলিশ প্রশাসনের উপর ভরসা নেই? কেনই বা সেখানে নিজেদের মধ্যেই সেখানে আইন হাতে তুলে নেওয়ার প্রতিযোগিতা শুরু হলো? তাহলে এটা কোন সংস্কৃতি? কারা এর জন্মদাতা? নিশ্চয়ই রতনলাল নাথের কাছে হয়তো বক্তব্য থাকতে পারে, কিন্তু প্রশ্নটা তো স্বাভাবিকভাবে উঠতেই পারে। আমি ধরে নিই যে সুদীপ রায় বর্মন এবং সেখানে টিটন পাল সহ যারাই কংগ্রেসের নেতৃত্ব ছিলেন তারা উস্কানি দিয়েছেন, আমি ধরে নিলাম, বা অভিযোগ তারা উস্কানি দিয়েছেন, বা তারা সেখানে হামলার মদতদাতা। কিন্তু প্রশ্ন হলো, সেখানে আগে গিয়ে কেন পুলিশকে জানানো হলো না? পুলিশকে কেন ভরসা করা হলো না? এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক। এবং সেখানে যদি তাই হয়ে থাকে, আক্রমণের ঘটনা ঘটে থাকে, তাহলে পাল্টা আক্রমণ কি রাজনৈতিক শিষ্টাচারের নতুন জন্ম দেওয়ার বিষয়? কোন সংস্কৃতির জন্ম দেওয়া হচ্ছে রাজ্যে? এই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। আরো প্রশ্ন ওঠা স্বাভাবিক যে রাজ্যের বিভিন্ন জায়গায় কয়েকটি ঘটনা ঘটেছে। যখন কংগ্রেস সিপিআইএম এর বিরুদ্ধে অভিযোগ ওঠে, সে অভিযোগকে জোরালো করবে বিজেপি, এটা স্বাভাবিক। আজ খুদ সোনামুড়ার পুলিশ প্রশাসনের তরফে বলা হচ্ছে আইন শৃঙ্খলা ভালো নেই এবং সেখানে কর্মসূচি করা যাবে না। আপনারা ধরে নিতে পারেন খুদ পুলিশের তরফে নোটিফিকেশন করে জারি করে বলা হচ্ছে আইন শৃঙ্খলা খারাপ। তাহলে আইন শৃঙ্খলা ভালো করার দায়িত্ব কার? পুলিশের। যদি আইন শৃঙ্খলা ভালো না থাকে, তাহলে একটি সরকারের ব্যর্থতা। বক্তাকে রতনলাল নাথ। এদিক থেকে যদি বলা যায়, রাজ্যের এই কয়েকটি বিষয় নিয়ে স্বাভাবিক কারণে সেখানে উদ্বেগ সৃষ্টি হয়েছে, উদ্বেগ সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। এবং রাজ্যের কয়েকটি জায়গার এই আইন শৃঙ্খলাজনিত বিষয়গুলো নিয়ে মূলত আজ আলোচনা করব। আপনারা আলোচনা কিছুটা হলো এবং অবশ্যই আপনারা আলোচনা করবেন। আপনাদের মতে এই বিষয়গুলো নিয়ে বোধহয় জোরালো হওয়া দরকার বক্তব্য। অনেকে বলছে, আমি কয়েকটা দৃশ্য সেখানে দেখছি, বাড়িতে আক্রমণ হলো, হামলার শিকার হলেন, খুদ বিজেপির লোকজন বলছেন তিনি বিজেপির লোকজন, এবং তিনি বলছেন আমি বিজেপিকে ক্ষমতায় এনেছি এবং এখন আমার বাড়িতে আক্রমণ হচ্ছে। এই কথা সরাসরি অন ক্যামেরা এসে বলছেন। আপনারা দেখেছেন গতকাল সেখানে ঠিকাদারি কাজ নিয়ে কি হলো, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি। তারপরে কি হলো, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা বলছেন নিরাপত্তাহীনতায় ভুগছেন। যখন পুলিশকে জানানো হলো, স্বাভাবিক কারণে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ কি শুধু মানিক সরকার, জিতেন্দ্র চৌধুরী, সুদীপ রায় বর্মনরা করছেন? খুদ বিজেপির লোকজন এখন করছেন। খুদ বিজেপির লোকজন বলছেন
থানায় মামলা করেছেন, বিচার চেয়েছেন, বাড়িতে আক্রমণ হচ্ছে, তারা ভয়ে আছেন যে কোনো সময় জীবনহানি ঘটতে পারে এমন আশঙ্কার কথা বলছেন। চিৎকার করে, ক্যামেরার সামনে চিৎকার করে তারা বলছেন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন। রাজ্যের একাধিক জায়গার সেই ঘটনা এবং বেশ কয়েকটি ঘটনা নিয়ে সেখানে প্রশ্ন উঠছে, পুলিশের দ্বারস্থ হচ্ছে না কেন শাসক দল? যদি সত্যি সত্যি বিরোধীরা সেই ধরনের কাজ করেই থাকে তাহলে পুলিশের প্রতি কি ভরসা নেই? পুলিশের প্রতি কি হাল ছেড়ে দিয়েছে বিজেপির লোকজন? কয়েকটি ঘটনার প্রেক্ষিতে এই প্রশ্নগুলো শুধু বিরোধীদের উঠেছে, সাধারণ মানুষের উঠেছে তা নয়, যে কেউ কথাগুলো বলছেন। আপনি রাস্তাঘাটে হাঁটতে গিয়ে সে কথাগুলো বলছেন। পুলিশ প্রশাসনের প্রতি ভরসা নেই কেন প্রশ্নগুলো উঠছে। তাহলে আর যদি পুলিশ প্রশাসন সেখানে হাল ছেড়ে দেয় তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা কোন স্তরে গিয়ে ঠেকেছে সে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। আর একটি সরকারের সাফল্য ব্যর্থতা তার আইন শৃঙ্খলা, সার্বিক দিক, রাজনৈতিক সন্ত্রাস ইত্যাদির বিষয় নিয়ে জোর আলোচনা হয় এবং সেদিক থেকে বিষয়গুলো বোধ হয় আরো একবার সেখানে জোরালো হচ্ছে, আরো একবার বোধ হয় সেখানে আলোচনায় উঠে আসছে। চলুন আপনারা সকলে মিলে কথা বলবেন এই অনুষ্ঠানে। আপনাদের প্রতিক্রিয়া শুনবো, আমরা কয়েকটি ঘটনার প্রেক্ষিতে বক্তব্য শুনবো। আসলে যে কয়েকদিন আগে ওই চুরিয়াবাড়ি থানাতে একটা ড্রাগস অভিযান তো হয়েছিল। এই অভিযানে একজনকে তারা ইন্টারভিউ ছেড়ে ওই সুদন চাইনির ছেলে ধরছে। তো তারারই রিলেটিভ একজন শঙ্কর চাইনি যে এই গত পরশুদিন। নমস্কার, কে বলছেন? আমার এই 49 নম্বর বুথ প্রেসিডেন্ট রাহুল দত্ত। হ্যাঁ বল। হ্যাঁ বল। আমরা রতন বাবু এবং বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা শুধু প্রশাসন কথা গুণগান্ধায় আমরা দেখি প্রশাসনের অবস্থা। কারণ আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি আমরা জানি প্রশাসনের কি অবস্থা। কারণ তারা দিল ভগবান তুল্য কার্যকর্তা হইলো আমাদের রতন বাবু, আর বাকি তারা হইলো দেবতুল্য কার্যকর্তা। তো দেবতুল্য কার্যকর্তারা এখন প্রশাসন চালায়। কারণ আমরা দেখি বিরোধীরা কোনো প্রোগ্রাম করলে তাদের বাড়ি ঘরে আক্রমণ, কিন্তু মামলা হয় না। কারণ আর বিরোধীরা মামলা করতে যাইতে পারে না, কারণ তাদের দায়িত্ব বাহিনীর কারণে। রতনবাবু তারা তো দায়িত্ব বাহিনী রাখে। তো ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা এই অবস্থার কারণে দায়ী একমাত্র আমাদের রতনবাবু। কারণ রতনবাবু বলছিল কিছুদিন আগে যে কর্মের ফল, এটা বিজ্ঞানও বলে বলছে আর ধর্মীয় শাস্ত্রে বলছে কর্মের ফল। এগুলো যা হইতেছে কর্মের ফল। এবং বিজেপি নেতা যারা আজকে প্রাণ বাঁচানোর জন্য আবেদন করতেছে সেটাও রতনবাবুর কথায় তাদের কর্মের ফল। সেই কর্মের ফলে যে রতনবাবুও বলবে, রতনবাবুর মাথার মধ্যে বাড়ি করবো এই দেবতুল্য কার্যকর্তারাই দিব, সেদিন চাইলেও বলবো যে কর্মের ফল। এই কর্মের ফলের দিন আর বেশি দিন নাই, গনাইয়া আসছে। কারণ এখন আর তারারে সাবধানে রাখতে পারে না, তাদের কন্ট্রোলের বাইরে গেছে গা এখন এই যে লাইটুল বাহিনী। রতনবাবু তারা লাইটুল বাহিনী, রতনবাবু তারা কন্ট্রোলের বাইরে গেছে। এখন তাদের উপরে আমাকে আক্রমণ আর বেশি দিন সময় নাই, একটু আমরা দেখতে চাই। তারা যেমন অফিস ভাঙছিল তখন রতনবাবু কি বলছিল, সেই অবস্থা রতনবাবু হইল বেশি দিনের সময় নাই। আপনারাও দেখবেন, আমরাও দেখাবো, এতটুকুই বলা না। প্রেসিডেন্ট রাহুল দত্ত আর আমার নামে ওই যে তারা যে ড্রাগস কারবার করে, তারা যে কারবার না দিয়ে আমরা ওদের ডিস্টার্ব করি। তো তারা ড্রাগস করবো, আমরা কি ডিস্টার্ব করবো না, চিন্তা করুন আমরা কি লিগে দিতে হতো। আমরা দূরই করছি। সম্ভবত হয়তো বা তারা ভাবছে যে আপনারা বা নিউজের মাধ্যমে যে পত্রিকা পেপারে যে উঠছে, নিউজে উঠোর পরে যে আমরা শেয়ার করছি, এই শেয়ার করছি দিকা শেয়ার দিছে যে একজন লোকের কাছে কইছে, আমাদের লোকের কাছে কইছে যে দুইজনে মারণ। এটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছে। আসলে সরকার পক্ষ থেকে সবসময় বলছে কর্মফল তৈরি হবে বা কর্মফল হবে। যদি এরকমই বলে থাকেন তো আজকে দেখলাম নলছড়ের মধ্যে একটা কি গাছের মধ্যে বাইন্দা ধরে পিটাইতেছে বিজেপি
বড় নেতা কি কোন দপ্তরের কেলেঙ্কারির ব্যাপার নিয়ে অনেক মহিলা কর্মবরত ঠিকই, আসলে তো কর্মপদ্ধতি এরকমই হয়। তাই যে বিভিন্ন বাড়িঘর যে ভাঙচুর করছে, তারপরে মাইরধর করছে, এগুলির তো কর্মবল নিশ্চয়ই হবে, ঘটনাঘাত হবে। এটা কি ওরা জানেন? জেনে শুনে মন্ত্রীরা কেন ওদেরকে বারণ করেননি? মন্ত্রীরা কেন ওদেরকে বিচার করেননি? যদি মন্ত্রীরা বিচার না করেন, নেতারা বিচার না করেন, তাহলে তো বুঝতে হবে নেতা মন্ত্রীরা কিন্তু লাগাই দিয়ে রাখছে পরোক্ষভাবে, তুমি যাও বাহিনী, তোমরা গিয়ে ওইখানে মারধর করো, পিঠটাই পেটাই করো। যদি মন্ত্রীরা নাই করতো তাহলে কিভাবে সাহস পায় সাধারণ মানুষ? সাধারণ মানুষ তো এই ধরনের আন্দোলন করতে গেলে টাকা পয়সা কোথায় থেকে পায়? এগুলো তো বড় বড় নেতারাই দিচ্ছেন। অত শত শত হাজার হাজার বাড়ি ভাঙচুর করছে এই 7 বছরে, এটা তো কর্মফল নিশ্চয় হবে। এটা তো মাননীয় মন্ত্রী, শিক্ষামন্ত্রী, বর্তমানের কি কয় কারেন্ট মন্ত্রী এগুলি বলে থাকেন। আর উনি তো কি ধরনের নৃত্য করেন, গাড়ির মধ্যে উঠে সারা ত্রিপুরাবাসী জানতেন কি ধরনের ভাষা প্রয়োগ করেন। কর্মফলগুলি উনি কিন্তু খুব অভিজ্ঞ মানুষ। উনি মহাভারতের কথা বলেন, উনি আধ্যাত্মিকের কত কিছু কথা বলেন, কিন্তু কথা বললে কেন ওদের দলের লোকটিকে উনি সামলাতে পারেননি? দলের লোকটি কেন মানুষের বাড়িঘর ভাঙচুর করেন? শুধু বাড়িঘর যে ভাঙচুর করেন, কর্মফলটা তো হবে। তো হলে ওনার কি হবে? যে সাধারণ মানুষ বাড়িঘর ভাঙতে গেল, ওদের যদি কর্মফল খারাপ হয়, উনি কি তখন থাকবেন না মনে করেন? উনি কোথায় চলেন? উনি কি কাজ চলে যাবেন? উনি তো নিজে দেখবেন। তো উনি নিজে যদি দেখেন তাহলে আর কর্মফল বলে লাভটা কি? তাদেরকে শাসন করেননি কেন? তাদেরকে বাধা দান করেননি কেন? তাদেরকে মানে এই ধরনের কাজ করার অনুমতি কেন দিয়ে থাকেন? আর যদি নাই দিয়ে থাকেন তাহলে তাদের শাসন করেননি কেন? শাসন ব্যবস্থাকার সরকার শাসন ব্যবস্থা, মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, কথায় কথায় বলেন সুশাসন, কথায় কথায় বলেন। আগের সরকার এই ধরনের করতো, মারপিট করতো, বলে অহানের সরকার করে না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানালাম, বিরোনিয়ার একটা লোক নমিনেশন দাখিল করার পর আপনারা মেলে এই দুইজনে মারণের লিগে 16 লাখ টাকা দিব, আমরা কাছে বন্দুক আছে, তোমরা বন্দুক লাগলে বন্দুকও দিব, তারা দুজন মেয়ালাম। এইটার পরিপ্রেক্ষিতেই আজকে আমরা চুরাই থানায় আইছি। সেটা আমি আবার ফ্রেন্স ক্লাবের প্রেসিডেন্টও, এই জন্য ফ্রেন্স ক্লাবের পোলাপানো আমার সাথে আছে, এই জন্যই থানা ভিতরে সেটা বড় বড় লিখিত দিছি। বড় বড় বলছে যে টোটাল ফ্যামিলি করাপ্টেড। বড় বড় আমি একটাই করে বুঝেছি, এটা কি ধরনের সমাজে আমরা বাস করি। হে ওপেন ঘুরতেছে, আবার আপনারা একজনের করছেন, আবার হে কথা কোয়ানের মানে কি যে আজকে আমরা কাজের ক্ষেত্রে তারা ডিস্টার্ব করছে, তারাই আমরা ক্ষতি করছে, এলাকায় তারা মেয়েলে মতো, এতে কি বোঝা যায় যে তারা এই কাজে জড়িত আছে? অপিনিয়ন বোঝা যাচ্ছে। এবার হেরার কাছে বন্দুক আছে, তার কাছে তারা আর্মসের ভিতরে জড়িত। তাহলে আমরা বড় বড় কাছে ইডি প্রার্থনা করছি, আমরা কি সমাজে বাস করি? এর আরেকটা জিনিস আছে, এমন ধরনের তারা ফ্যামিলি যে কয়েকদিন আগে একটা ঘটনা করছে, ছেলে আর বাবা ছেলে দিয়ে ব্যবসা করা। এটাই আমরা থানার কাছে আইসি আমরা লিখিতভাবে দিছি যে আপনার থানার উপরে আমরা দায়িত্ব দিছি, বড় বড় আমরা আশা দিছে যে ওইটাও 1 আওয়ার ভিতরে অ্যাকশন লাগবে। অত্যন্ত পরিষ্কার এবং দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মঞ্চমঞ্চল কমিটির আহ্বানে 23শে জুন 4টা থেকে 6টার মধ্যে নওশর বাজারে মিছিল এবং পথসভা সংগঠিত করার কথা ছিল। সেই মোতাবেক আমরা গত 3 দিন আগে মেলাগড় থানাতে
পারমিশনের জন্য আমরা লিখিতভাবে দরখাস্ত করি এবং এই মিছিল এবং কত সময় আমাদের পার্টির পলিট ব্যুরোর অন্যতম সদস্য এবং রাজ্যের বিরোধী দল নেতা কমরেড জিতেন চৌধুরী উপস্থিত থাকার কথা ছিল এবং উনি আসবেন ওনার প্রটোকল মোতাবেক সেই ইনফরমেশনও সোনামুড়া এলপিটু বা যেখানে যেখানে জানানো সেইভাবে উনিও লিখিতভাবে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গতকালকে দুপুর 2টা নাগাদ মাননীয় এসডিপিও সাহেব আমাদের যিনি দরখাস্তকারী আমাদের পার্টির মহকুমা সম্পাদক আমাদের সামল চক্রবর্তী উনাকে লিখিতভাবে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে উনি দুঃখিত এই পারমিশন দিতে পারছেন না। তার অজুহাত দেখিয়েছেন আইন শৃঙ্খলার অবনতি। তো আমরা যেটা বিরোধীরা বিশেষত সিপিআইএম আমরা বরাবরই বলছি আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা গত 7.5 বছরে একদম তলানিতে চলে গেছে। আইনের শাসন নেই, কোনো কন্ট্রোল নেই, প্রশাসনের কোনো ভূমিকা নেই। সারা রাজ্যেই গুন্ডাদের, সমাজবিরোধীদের, মাফিয়াদের একটা আস্ফালন চলছে এবং গতকালকের মাননীয় এসডিপিও সাহেবের যে চিঠি, এই চিঠি মূলে এটাই বোঝাচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে একটা রাজনৈতিক দল, সর্বভারতীয় দল, তার সর্বভারতীয় নেতৃত্ব এবং রাজ্যের বিরোধী দল নেতা একটা মিছিল এবং পথসভা করবেন, তার সুরক্ষা দিতে প্রশাসন ব্যর্থ। যেই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব আছেন, যিনি সুশাসনের দাবি করেন, সুশাসনের কথা বলেন, কিন্তু বাস্তবে তার দপ্তরের যে স্থিতি, প্রশাসনিক স্থিতি, সেই স্থিতি প্রমাণ করে রাজ্যে আইন শৃঙ্খলা একটা চরম অবনতির মধ্যে আছে। বিরোধীদের কন্ট্রোল করার জন্য নানাভাবে সেখানে চেষ্টা করা হচ্ছে। এটা শুধু আজকে নয়, তার আগেও আমরা নলছড়ে 2023 সালের বিধানসভার পরে আমরা একাধিকবার মাননীয় ওসি সাহেবের কাছে আমরা পিটিশন করেছিলাম। কোনো না কোনো অজুহাত দেখিয়ে সেই পিটিশনগুলো ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং সর্বশেষ গতকালকের এই যে পিটিশন ক্যান্সেল করে দেওয়া, দুঃখ প্রকাশ করা, মানে পারমিশন দিতে না পারা, এটা অত্যন্ত নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি এটা গণতন্ত্রের উপর একটা স্বৈরাচারী আক্রমণ। এটা গণতান্ত্রিক দল তার মিটিং করতে পারবে না, মিটিং করতে পারবে না, স্থানীয় কতগুলি সমস্যা চলছে, যে সমস্যাগুলি মানুষের সামনে তুলে ধরতে পারবে না, এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা তার নিন্দা জানাচ্ছি এবং আগামী দিনেও আমরা আমাদের প্রচেষ্টা থাকবে নলছড়ের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রশাসনকেই সেখানে দায়িত্ব গ্রহণ করতে হবে এবং সব রাজনৈতিক দলের মিটিং করার অধিকার সেখানে সুরক্ষার ব্যবস্থা করতে হবে। মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের দাতারামে কংগ্রেস দলের একটা যোগদান সভা ছিল। সেই যোগদান সভায় আমাদের বিধায়ক সুদীপ রায় বর্মন সেখানে উপস্থিত হয়েছিলেন। সেই সভা চলাকালীন ওনার যখন বক্তব্য চলছিল, ঠিক সেই সময় বিজেপির দুষ্কৃতিকারীরা সংঘবদ্ধভাবে আমাদের সেই সভাতে সেখানে হামলা করে, সেই হামলায় আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন এবং আমাদের আরও 5 জন কর্মী, সুদীপ রায় বর্মন সহ 6 জন কর্মী সেখানে গুরুতর আহত হয়েছে। আমাদের দলের সাধারণ সম্পাদক প্রদেশ কমিটি মিলন করে গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমাদের যুবনেতা জেলা যুব সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াস মিয়া সেখানে হাত ভেঙেছে। আব্দুল কাদির সেখানে ঘাড়ে আঘাত পেয়েছে।
বিকম্পদ্ধ, তার পায়ে ফ্র্যাকচার হয়েছে। এই নিয়ে প্রায় 5 থেকে 6 জন সেখানে আহত হয়েছে। যারা যারা দুষ্কৃতকারী তাদেরকে আমরা চিহ্নিত করতে পেরেছি। সেই কারণে আজকে 11 জনের বিরুদ্ধে আমরা উদয়পুর থানাতে সেখানে তাদের বিরুদ্ধে সেখানে অভিযোগ সেখানে লিপিবদ্ধ করেছি। মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের দাতারামে কংগ্রেস দলের একটা যোগদান সভা ছিল। সেই যোগদান সভায় শতাধিক ভারতীয় জনতা পার্টি এবং অন্যান্য দল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করার কথা ছিল। মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন সেই যোগদান সভায় উপস্থিত হয়েছিলেন। সেই যোগদান সভাকে বানচাল করার জন্য দুপুর থেকেই ভারতীয় জনতা পার্টির কিছু উচ্ছৃঙ্খল যুবক মদবদ্ধ অবস্থায় সেখানে বিশ্রী কাণ্ড ঘটিয়েছে দাতারাম এলাকায়। সেটা আমরা পুলিশকে জানিয়েছি। পুলিশ গিয়েছে, যাওয়ার পর সুদীপ রায় বর্মন যখন সভায় উপস্থিত হয়ে যখন বক্তব্য রাখছিলেন, ঠিক সেই সময় ভারতীয় জনতা পার্টির 50 থেকে 60 জন যুবক সেখানে সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে কটূক্তি করে একদম সভা মঞ্চের সামনে গিয়ে যেখানে সুদীপবাবু বক্তব্য রাখছেন সেখানে গিয়ে সেখানে আক্রমণ করেছেন সুদীপবাবুর পায়ে। এই ঘটনায় সেখানে আমরা সবাই স্তম্ভিত, পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে। তার পরবর্তী সময় ভারতীয় জনতা পার্টির সেখানে কার্যকর্তারা সেখানে আমাদের সেখানে যারা কংগ্রেস কর্মী এই জনসভায় উপস্থিত হয়েছিলেন এবং যোগদান করার জন্য উপস্থিত হয়েছিলেন তাদের উপর সেখানে আক্রমণ সংঘটিত করে। সেই আক্রমণে আমাদের সেখানে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মিলন কর, আমাদের যুব নেতা কাদের মিয়া, জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ইয়াস মিয়া, তপন্নম সহ প্রায় 7 থেকে 8 জন সেখানে অল্প বিস্তর সেখানে আহত হয়েছেন। আমাদের প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মিলন করে সেখানে গাড়ি সেখানে ভাঙচুর করা হয়েছে। এই ঘটনার সেখানে তীব্র নিন্দা জানায়, ধিক্কার জানায়। এই ঘটনা প্রমাণ করে ভারতীয় জনতা পার্টি সেখানে আতঙ্কিত। এই সরকারের শাসন রাজ্যে গণতন্ত্র নেই, গণতন্ত্র বিপন্ন। আমরা ধিক্কার জানাই এবং যারা আহত হয়েছেন এবং যারা আক্রমণ করেছেন এবং গাড়ি ভেঙেছেন প্রত্যেককে সে এলাকার লোকাল মানুষরা সেখানে চিনেছে। তাদের বিরুদ্ধে আমরা এখন সেখানে মামলা সেখানে রুজু করব এবং পুলিশের কড়া ভাষায় বলবো যারা এই জঘন্যতম ঘটনা করেছে তাদের বিরুদ্ধে যাতে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়, না হলে আমরা বৃহত্তর আন্দোলন সেখানে সংগঠিত করব। তোর সঙ্গে দাতারাম এলাকার মানুষকে আমরা নতমস্তকে সেখানে প্রণাম জানাই। আজকের এই যে নক্কাজনক ঘটনা ঘটেছে, অধিকাংশ দাতারাম এলাকার মানুষ সেই ঘটনার প্রতিবাদ করেছে। বাইরে থেকে উচ্ছৃঙ্খল কিছু যুবক গিয়ে সেই লন্ডভন্ড করার সেখানে পরিকল্পনা করেছে। দাতারাম এলাকার মানুষ সেই ঘটনার সেখানে সায় দেয়নি। যোগদান সভাটা কি সম্পন্ন হয়েছে না এটা ব্যাঘাত ঘটেছে? না, যোগদান সভা লিখিতভাবে তো সেখানে তালিকা জমা দিয়ে কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু এই ঘটনার কারণে সেখানে আনুষ্ঠানিকভাবে তাদের নমস্কার, কে বলছেন? করে নিতে পারেনি, ঠিক আছে, কিন্তু আজকের থেকে তারা প্রত্যেক দেখেন কালকের বিষয়টা তুলেছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কারণ বিষয়টা হলো আসলে রাজ্যের মানুষ যেরকম একদম অসহায় হয়ে গেল, ত্রিপুরা রাজ্যের পুলিশ প্রশাসন ঠিক অসহায় হয়ে গেল। কারণ এটা একদম সাক্ষস প্রমাণ সবের সুখের সামনে পুলিশ দাঁড়িয়ে থাকে, তাদেরকে সমাদর করে। একটা পুলিশ একটু লাঠিচার্জ করতে পারে না, পুলিশ তাদেরকে অ্যাটাক করতে পারে না। তাহলে ত্রিপুরা রাজ্যের পুলিশ প্রশাসন, তারপর আমরা এই কথা বলেছিলাম, কিন্তু আজকে আবার বলতে হবে, কিন্তু পুলিশ প্রশাসন যদি ত্রিপুরা রাজ্যের নির্ভীক হয়ে যায় তাহলে ত্রিপুরা রাজ্যের পরিস্থিতিটা কোন জায়গাতে যে বিষয়টা কিন্তু আসলে একটা ভাবার বিষয়। আমরা আবেদন করবো ত্রিপুরা রাজ্যের মাধ্যমে প্রশাসন, পুলিশ প্রশাসন যখন শপথ গ্রহণ করে তাদের সমস্ত কিছু যদি মেনে কিন্তু শপথ গ্রহণ করে, কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষের এই সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু সেই সুরক্ষাটা দিতে পারেনি। এমন একটা তাদের কংগ্রেসের একটা দলীয় কর্মসংস্থান সুযোগ, কারণ এখানে প্রচুর পরিমাণে দলত্যাগ করার কথা আমরা শুনেছি। কারণ যে পরিমাণে দলত্যাগ করার কথা ছিল কিন্তু তাদের আতঙ্ক হয়ে গেল, তাদের লোকাল থেকে কোনো ঘটনা করতে পারেনি, কিন্তু বহিরাগতরা যারা বাইরের থেকে নিয়েছে গাড়ি পুড়িয়ে নিয়ে লোক গেল। আমার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা রাজ্যে সুবিধায় গর্বনের উপর আক্রমণ করলো এবং দিনাজপুরের 7 জন রাধাকৃষ্ণপুরে এসে ছিল সের গাড়িও ভাঙচুর করলো, কংগ্রেস কর্মীরা আহত হয়েছে। কিন্তু তারা আবার সাংবাদিক সম্মেলন করে মিথ্যা প্রতিশ্রুতি। একজনে বলেছে যে সিপিএম কংগ্রেস তাদেরকে আক্রমণ করেছে মিছিলের উপরে, আরেকজন বলেছে তারা প্রতিবাদ মিছিল করতে গিয়েছে। কিন্তু দুটো কিন্তু ফারাক হয়েছে। কিন্তু আসলে এই সরকারটা সরকারের দলের নেতা নেত্রীরা কর্মীরাকে এইভাবে উৎসাহিত করে, কারণ তাদের প্রোগ্রাম করছে, তারা কেন মিছিল করতে যাবে, প্রশাসন কোথায়
হয়ে থাকে, সেটাও একটা চিন্তার বিষয়। কারণ আমরা আসলে বিগত বাম সরকারে আমরা দেখেছি কংগ্রেস সিপিএম মিটিং করেছে, বিজেপিও মিটিং করেছে, ঘন্টা তার মধ্য দিয়ে সম্ভব পার হওয়ার পরে মিটিং করেছে, কিন্তু সেটা তো বামপন্থীরা আমাদের বিজেপি তারাও মিটিং করেছে, সিপিএম তারাও করেছে, কিন্তু তখন বামপন্থী তারা কোনো কর্মীরা বা নেতারা এরকম উৎসাহিত করে না তাদের মিছিলের উপর আক্রমণ করো বা মারধর করো, কিন্তু এই ধরনের ঘটনা তো কিছু রাজ্যে কোথাও ছিল না। কারণ যদি বিজেপি সরকার যদি সততা এবং মানুষের নিষ্ঠার সাথে কাজ করে তাহলে কিছু রাজ্যের মানুষ তাদেরকে পুনরায় ভোট দিবে। কারণ তারা যদি এরকম 2018 সালে আসলো, 2023 সালে আবার পুনরায় আবার ক্ষমতা আসতে যদি মানুষের কাজ করে মানুষ তাদেরকে আবার পুনরায় ত্রিপুরা রাজ্যের মানুষ বিধানসভায় নিয়ে তাদেরকে মন্ত্রী মিনিস্টার বানাবে, তাহলে তাদের এই দুর্বলতাটা কোন জায়গাতে সেটা ত্রিপুরা রাজ্যের মানুষ ভালো করে বুঝে গেছে। সমস্ত ক্ষেত্রে তাদের নেতা নেত্রীদের আক্রমণ, সংবিধান সাংবাদিকদের উপর আক্রমণ, বিচার আক্রমণ, গাড়ি করে আক্রমণ, আবার বাড়ি ভাঙচুর করা, মানুষের গাড়ি ঘোড়া ভাঙচুর করা, কিন্তু ত্রিপুরা যে সারা ভারতবর্ষে মূল্য বৃদ্ধি প্রতিনিয়ত ভাবে যাচ্ছে, কিন্তু সেটার জন্য আমাদের ভাবে না। কিন্তু শ্রমিক যারা গাড়ি ঘোড়া যারা ত্রিপুরা শ্রমিক ভাইয়েরা রয়েছে তাদেরকে আমরা আবেদন করবো বৃহত্তর আন্দোলন করতে হবে। কারণ এই সরকার যে বেশিরভাগ সরকার যে পথে হাঁটছে শ্রমিকের জন্য তারা কোনো কাজ করছে না, লোক তাদের পকর ভর্তি করেছে আর অন্যরা তাদের পেছনে পেছনে আমরা কোনো ঘোরাঘুরি করছে। কিন্তু সরকার যদি এভাবে চলে তাহলে রাজ্যের মানুষের কোন জায়গায় গিয়ে বসবে। আবারও কিন্তু 24 মাধ্যমে বলতে পারবো এই সরকারের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর যে মানুষরা রয়েছেন বৃহত্তর আন্দোলন করুন, তাহলে না হলে আপনারা ত্রিপুরা রাজ্যের অফিস চালক প্রচুর পরিমাণে লেখাপড়া শিক্ষিত, আপনারা খবরাখবর নিয়ে দেখেন প্রচুর পরিমাণে পারমিট দিয়েছে বিজেপি সরকার, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই বেকারের কর্মসংস্থানের জন্য। কিন্তু দেওয়ার পরে যে শীতের যদি লাঠি মারে তাহলে কি করে বাঁধবে? কারণ কাগজপত্র যে পরিমাণে দিয়েছে সর্বক্ষেত্রে। কিন্তু আমরা চাই সরকারের কাছে আবেদন করবো তারা এই বেশিরভাগ কাজ না করে মানুষের সাথে কাজ করুন, ত্রিপুরা বিভাগে নিয়ন্ত্রিত করুন এবং যারা বিভিন্ন রয়েছেন তারা যাতে সাংগঠনিক ভাবে তাদের গণতান্ত্রিক পদ্ধতির সাথে মিটিং করতে পারে সেটার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। কারণ তাদের ভিড় আস্তে আস্তে চলে যাচ্ছে, তার জন্য কিন্তু এরা মানুষের পক্ষে আক্রমণ করছে। যদি প্রশাসন ঠিক থাকতো তাহলে ত্রিপুরা আমরা আক্রমণ বিজেপি সরকার বেশি দিন টিকতে পারবে না। এই সন্ত্রাসের মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। এইভাবে ত্রিপুরার যে সরকারটা আশা করছে একটা মন্ত্রী মিনিস্টার এমএল বিধায়ক মানিক সরকার পর্যন্ত আক্রমণ মানুষের মতো আক্রমণ করছে, যে বানিয়ে দিয়েছে। তারা আশা করে ত্রিপুরার যে গ্রামে গঞ্জের শহরের রাস্তাঘাটের নমুনা যদি 100 কিন্তু আজকের থেকে তারা প্রত্যেকেই সেখানে ভারতীয় জনতা পার্টি প্রত্যাখ্যান করে কংগ্রেস দলে যোগদান করে। কতজন ছিল কর্মী এবং কতজন ভোটার আপনাদের এই যোগদান করেছে? আমাদের তো টার্গেট ছিল সেখানে 100 পরিবারের মতন। সকাল থেকে যে লন্ডভন্ড করেছে পাড়ায় পাড়ায় গিয়ে সেখানে ব্যারিকেড করে রেখেছে মানুষ যাতে আসতে না পারে, তারপরেও তাদের বাধাকে উপেক্ষা করেও 42 পরিবারের 147 জন ভোটার আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের দলে সেখানে যোগদান করেছে। তাদেরকে পতাকা দিতে না পারলেও তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমাদের দাতারাম 41 নম্বর দাতারাম এইখানে কংগ্রেসের একটা সভা ছিল, তাদের সভা 5টা অবধি ছিল। তো আমাদেরও একটা র্যালি ছিল আর কি। র্যালি আমাদের 5টার সময় আমাদের র্যালি ছিল। তখন আমরা যখন নাকি র্যালি শুরু করেছি তখন তারা হঠাৎ করে কীর্তন পাল সহ আমাদের এখানের কিছু কয়েকজন ছিল। এখানে একজনের নাম হলো মুক্তার হোসেন, আরেকজন শাহপরান। তারা 3 জনে মিলে হঠাৎ করে আমাদের উপরে আক্রমণ করাতে আমাদের কিছু ভাইয়েরা আক্রান্ত হয়েছে। এখন কি আপনারা থানায় অভিযোগ করতেছেন? আপনারা কোন দল থেকে আজকে আপনাদের র্যালি ছিল? আমাদের বিজেপি। মানে আপনাদের বক্তব্য ছিল যে বিকাল 5টা অবধি জাতীয় কংগ্রেস দলের একটা সভা ছিল, তারপরে আপনাদের অনুষ্ঠান। মানে কংগ্রেসের প্রোগ্রাম শেষে পরে আপনারা র্যালি শুরু করেছিলেন। নমস্কার, কে বলছেন? তারা কি হঠাৎই আক্রমণ করেছে? দাদা আমি সুনীল কুমার দাস বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আমরা আসলে কাকে ভালো বলবো কম কথা সিপিএমের সময় সরকারি প্রশাসনগুলির পুলিশের বেশি ব্যবহার করছে।
কংগ্রেসের সময় একই অবস্থা। কোন হলে আসামি ধরার নামে বললাম না, কালকে বিরোধন বিজেপির নেতা, এখন বিজেপি অনেক লিস্ট দিলেন। এই লিস্টে তো আমরা জানি, আমরা বারবার আপনার এই অনুষ্ঠানে ফোনালাপে আমি বহুদিন খুঁজছি যে আগরতলা শহরটা খালি করে রয়েছে সিপিএম তো যাই হোক এবার ট্যাক্সি পাইছে, এই পাইছে, সেই পাইছে, শোনায় না ভালো কথা। কিন্তু তারা যেভাবে রাজনীতি করতেছে, আবার তো এইটা আসলে সাধারণ ঘরের মানুষ লোভে লালনে এবার এই যে খুন করার যে একটা পরিকল্পনা সমস্ত দলের, কিন্তু এটা প্রতিরোধ করার মতো তাদের কোনো মামলা নেই। কিন্তু চাকরি দিচ্ছে, সুযোগ দিচ্ছে, সুবিধা দিচ্ছে, ভালো কথা। তারা চাকরি পেয়েছে, মারা হয়েছে, চাকরি পেয়েছে। তারা কি এলাকায় মামলা করতে গেল? তারা কেন এই ধরনের রাজনীতি যারা করে রাজনীতি এই পার্টিতে কেন কাজ করতে যায়? দোষ তো যারা যায় তারার দোষ, কিন্তু তারা তো তার সাথে অনেক কিছু করতে চেষ্টা করবো, কিন্তু লোকগুলি লেবুল দেবো, দল লেবুল দেবো, তাদের মানসিকতা গুলো বলতে দেবো। দেশ স্বাধীন হওয়াটাই হচ্ছে আমাদের গন্ডগোল। এই এক পাপ করছে তো, দেশটা স্বাধীনতার সময় যে পাপ করছে, এই পাপে এখনো রাষ্ট্র চলছে। এই জবরদস্তি করে রাখা। আসলে কংগ্রেস, বিজেপি, তৃণমূল, সিপিএম এই চারোটা দল তারা এক ফান্ডের টাকা চলছে, কিন্তু শুধু শুধু ভারতবর্ষের লোকেরা এরা বুঝাইতেছেন না, তারা মজা মারতেছে, ভাবতেছে যে আমি কোটি কোটি টাকা কামাইতে পারতেছি, আমি মুখ্যমন্ত্রী হইতেছি, আমি তেমন মন্ত্রী হইতেছি, আমি এমএলএ হইতেছি, বিধায়ক হইতেছি। কিন্তু তারা জানে না যে যারা আসলে পুঁজি খাটাইয়া ব্যবসাটা করতেছে ভারতবর্ষে, তারা কত কত ভয়ঙ্কর, হয়তো তারা জানি না, বুঝতে জানে না। লোক অন্য পয়েন্ট একটা কথা সিপিএম এরা রাখতে পাইছে একই, কিন্তু এই একই ফান্ডে চালা, তারাই ফান্ড চালাইছে সিপিএম এর। যত আমরা এই যে সিবিআই পাঠাইছে, যে বিজেপি, আপনি কি মনে করেন সে খালি হাতে গেছে? আপনার ধারণা খালি হাতে গেছে? সিপিএম রে আনন্দ মানে চুমু দিয়ে গেছে সিবিআই ইডি। পশ্চিমবঙ্গে যে আনন্দ দিতেছে, চুমু দিয়ে গেছে না, আসলে তা না। আসলে বলতে যে এরা ফার্স্ট যেতেছে, এরা যে কুরোজগার ধান্দা সমস্ত টাকা তারা নিয়ে যেতেছে। এই যে ভয়ঙ্কর একটা পুঁজি খাড়াইয়া মালিক আমরা ভারতবর্ষে, তারা যদি বিতরণ না করা গেছে, ভারতবর্ষে মানে মুক্ত না করা গেছে, তাহলে এই ভারতবর্ষ শান্তি কোনোদিন আসবে না। ভয়ঙ্কর পরিস্থিতি এব, তারারও ক্ষতি হইব। তারা তো এখন ধর্মের নামে কর্মের নামে বেশ লুকা চুরি করে তারা পুঁজি খাটায় ব্যবসা করে শোষণ করতেছে ভারতবাসী জানে। তারা জানেন না যে আমাদের খেলা খেলতেছে, তারারও বিপদ হচ্ছে। যারা পুঁজি খাটায় আজকে এই কার্যকলাপ করেছে, আর আমরা যারা মূল নিবাসীরা লুটে প্রতি লুটে ক্রমগুলি কমাইতেছে, একদিন যদি বিপরীত দিকে যায় তাহলে তারা রক্ষা করা মুশকিল হবে। আর যারা করাইতেছে থেকে তারা সর্বনাশ হবেই যাবে, কারণ তারা ভুল পথে পরিচালনা করেছে, এখনো ভুল পথে পরিচালনা করে স্বার্থ সিদ্ধি করা লেগে হিন্দু রাষ্ট্র বানাও, নিজের সংবিধান বানাও, ব্রাহ্ম নামে শক্তিশালী করে ভারতবর্ষে। পরিণাম যে তারও কি হইব তার কল্পনা করতে পারছো না। সমস্ত পুঁজি খারাইতেছে ভারতবর্ষের ব্রাহ্মণরা। আমরা যাই না দেখেন, আমি বারবার ঘুরতেছি, ব্রাহ্মণবাদীরা উচিত আমরা অতি রকম মানে শিশু। নমস্কার, কে বলছেন? আমি রঘুবীর বিশ্বাস। হ্যাঁ বল। আজকে আপনাদের সাবজেক্ট হয়েছে রাজনীতি কর্মকাণ্ডে আন্দোলন দুর্নীতি। এই 25 বছরের সিপিএম গভর্নমেন্ট আর 5 বছরের কংগ্রেস গভর্নমেন্ট ত্রিপুরা কি করেছে না করেছে তা আপনারা ভালো করে জানেন। ঠিক আছে, যেমন বিচরণ অনেক সময় সিপিএম আমলে উদয়পুরে বাংলা বিশ্বাস, আগরতলা বোয়াশা কোন আমল আছে বলি। আজকে সংস্কৃতি যেটা একদম তারাই সৃষ্টি করেছে, করেছে মেলা 7 জন ট্রাভেল মা বোনদের র্যাপ কোন হয়েছিল।
সবাই বলছে বিজেপি আমলে অপরাধের সংখ্যা বাড়ছে। অতীত ঘেটে দেখো একবার 5 বছরের কংগ্রেস গভর্নমেন্ট সিপিএম আমলে 25 রাজত্ব চলাকালীন কি পরিমাণে মা বোনরা তাদের ছেড়ে স্বামীরা তাদের স্বামী হারিয়েছে। এই অপরাধ হামলা হয়েছে কারা করেছে এবং অনেক লোক ছিল তখন আমরা খরচ করতাম। এই যে পানালের বিশেষ আমার কাকা কোন আমার মনে হয়েছে সিপিএম আমলে অবশ্যই দিবালোকে বুলাশা কোন বলে ইত্যাদি পরিবেশ কোন বলে ইত্যাদি দেখুন কংগ্রেস সিপিএম ত্রিপুরা যে হামলা হচ্ছে সৃষ্টি করেছে সৃষ্টি করতে হচ্ছে তারা বিজেপি করবেন না। আপনি ভারতের আসবে একটু বলতে পারবে কি যে কেউ বেয়ে বেড়েছে না, বরং আমাদের বিজেপি কার্যকর্তারা আমরা অনেক বড় হামলা করেছে সিপিএম কংগ্রেস মিলে। কালকে কেমন তাদের আত্মসমর্পণ কিছু নেই। এই দাদা আপনার একটা অনুভব আপনার একটা অনুষ্ঠান হয় আমি দেখি শুভরাত্রি খুব সুন্দর লাগে। শুধু বলতে একটা বড় হয়ে আপনারা কথা বলুন না, আমাদের এই সামনে যে সুস্থ ঠিক আছে আপনার হলো মনে বার্তালাপ যে কোনো মানুষ মত প্রকাশ করতে পারে ঠিক আছে। এই আমি আপনার নিশ্চয়ের মাধ্যমে আমি ওই সময় মানুষদের বলতে চাই ত্রিপুরা যে রাজনৈতিক কর্মীদের হামলা হচ্ছে কে শুরু করেছিল? বিজেপি করেছিল কি না কংগ্রেস সিপিএম করেছিল? শুরু করেছিল কংগ্রেস সিপিএম মিলে, আর এখন দোষ দিচ্ছে বিজেপি তারা করছে। আজকে যারা কংগ্রেস যারা আছে তখন বর্তমানে বিজেপি করতো না, তারা প্রত্যেক টাকা কামনা করেছে। এখন ভালো লাগে না বিজেপি ছেড়ে দিয়েছে কিভাবে কি করে দিয়ে ওদের বাপন তৈরি করবে এটা হলো সিপিএম আর কিছু না। রাজ্যের মানুষ জানে কি উন্নতি করছে এই সময় আসার পরে আসার পরে আমি যতক্ষণ নাম বলেছি টাটা কালে কোন মনে হচ্ছে দাদা আপনার মনে হচ্ছে কি একটা মহিলারে দাঁতের লোক বেঁধে 45 মেরেছে কোন বলে সিপিএম বলে এই রাজনীতি হামলা কিলিগা এই সংস্কৃতির প্রত্যেকে এসেছে দাদা অতীত দেখুন একবার আপনার আগত সময় দেখুন পাপায় হত্যাকাণ্ড কিছু সাংবাদিক হত্যাকাণ্ড কোন বলে আপনাদের সাংবাদিক না কোন আমলা ছিল কি ছিল ওদের অন্যায় ওরা দুজন সাংবাদিকের কাজ করতে গিয়েছিল ওদের কোনো মেয়ে ফেলেছে। আমরা একটু সাংবাদিক হয়ে ওই অন্য মানুষের কথা বাদেন দুজন সাংবাদিক খুন হয়েছিল। সুকান্ত কুমার এইচডিএন কোন আমলে খুন হয়েছে আক্রমণ করেছে আমাদের রেলের মধ্যে রেলকে তারা আক্রমণ করা হয়েছে। আপনারা কয়জন আহত হয়েছে? আমরা এখন 5 জন আছি। নমস্কার, কে বলছেন? 6 জন। কি দিয়ে তারা আক্রমণ করেছে আপনাদের? তারা বড় বড় একদম দেখুন আসলে তো সত্যি কথা যেটা বিজেপি সরকারটা এসেছে 6-7 বছর হয়েছে। নতুন করে যদি লোক জন্ম হয় তারপরে তবে 7 বছর। বিজেপিতে এখন যারা আছে সব কংগ্রেসী লোক। ওই যে রতন নাথ থেকে শুরু করে সুশান্ত ছত্রী থেকে শুরু করে প্রত্যেক পাড়াতে আপনি তদন্ত করে দেখেন সব কংগ্রেসীরা বিজেপি সেজে এখন এই সব এই অপকর্ম করছে এবং ত্রিপুরাকে অশান্তি করছে। কারণ এই যে আমরা দেখেছি ৭৮-এ বামফ্রন্ট সরকার আসার পরে কংগ্রেসের সহ্য হয় নাই এবং যে কারণে কংগ্রেসের প্রশ্রয়ে বিজয় রাঙ্খলের নেতৃত্বে একটা হলো উগ্রবাদী দল, সামান্তরম ত্রিপুরার নেতৃত্ব হলো নরমপন্থী দল। উপজাতিদের মধ্যে 2টা উগ্র দলই হয়েছে, একটা এখানে থেকে দাঙ্গা আর একটা পাহাড় পর্বতে লুকিয়ে বাংলাদেশে লুকিয়ে মানুষকে মেরে
গুন্ডামি করে, বন্দুক নিয়ে এগুলি করেছে। তারা ত্রিপুরা রেখে খুব অশান্তি করেছে বাম সরকারের সময়, বিশেষভাবে নীরেন বাবু মুখ্যমন্ত্রী থাকার সময়। আপনারা চিন্তা করেন, আমরা কিন্তু ভুলে যাইনি গৌতম দত্ত বিশালগড়ের এমএলএ, একটা এমএলএ কে খুন করে ফেলছে, কত বড় সাহস! তার ভয় পাখি হবে না? হবে। এই বিজেপি নাচছে, কংগ্রেসিরা বিজেপি এখন নাচছে, তাদের কিন্তু পাল্টা খাওয়ার সময় এসে গেছে। মানুষ যখন পাল্টা যাওয়া শুরু করবে তখন আর বাঁচতে পারবে না। জল যত কতই বলো, শ্যাম হরি শর্মা খুন হয়েছে কখন, কে করেছে? আসামিরা ধরা পড়লো না কেন? চাইলে সামরিক ফ্যামিলি কি করেছে? তারা শুধু তাদের স্বার্থে ডাকে। যত কংগ্রেসের গুন্ডা বাহিনী আছে, সিপিএম এর কিছু লোক এখন বিজেপিতে আছে, নাচছে, তারা আনন্দে নাচছে, আর মানুষের সর্বনাশ হচ্ছে। উন্নয়নমূলক কোনো কাজ হচ্ছে না, বেকারদের সর্বনাশ হচ্ছে, আর রাজ্যের ডেভেলপমেন্ট ওয়ার্ক ধ্বংস করছে, টাকাগুলি খাচ্ছে, ওরা লুটে দিচ্ছে। রাস্তা আজকে তৈরি করলে কালকে ভেঙে যায়, গাড়িয়া রাস্তায় আটক হয়ে থাকে, রাস্তার মধ্যে হাঁটু জল থাকে। এই অবস্থা বেশি দিন চলবে না, সময় ফুরিয়ে আসছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, বিভিন্ন ইউটিউবার। আপনাদের কথাগুলি একটু অস্পষ্ট আসে, কোনো প্রবলেম আছে আপনাদের? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আপনাদের চ্যানেলের কথাগুলি একটু অস্পষ্ট আসে, কথাগুলি বোঝা যায় না। এখন শোনা যাচ্ছে তো? হ্যাঁ শোনা যায়, কিন্তু স্পষ্ট আসে না কথাগুলি, কেন? কোন জায়গা থেকে বলছেন বলতে পারবেন? হ্যাঁ স্পষ্ট আসে না, আপনি একটু দেখবেন এটা, তার জন্যই আজকে। কোন জায়গা থেকে বলছেন বলতে পারবেন? কেমন করেছে আপনাদের? তারা বড় বড় একদম কাঠের গত 16/6/2025 তারিখ আমি আমার মিসেস আর আমার ছোট বাচ্চা ছেলে ক্লাস 2-তে পড়ে উমাকান্ত ইংলিশ মিডিয়ামে। তো আমার বাড়ি থেকে বাড়িয়ে গেটের সামনে গেছে পরে আমার পাশের বাড়ি একটা কুকুর ধাওয়া করছে আমার মিসেসকে আর বাচ্চাটাকে, দৌড়ায় তারা বাড়ির মধ্যে আইসে পরে আমার পুরো একটা হাফ প্যান্ট একটা গামছা, গামছাটা দিয়ে একটা ধাওয়া করতে পরে ওটা গেটের বাইরে গিয়ে তারা বাড়ির পাশ থেকে থাকা আমার মিসেস বাচ্চাটা আমি রাস্তাটা গেটটা পার করে দিচ্ছি, তারা আয় হচ্ছে। তো এমন সময় আমার কুকুরটা আমার আবার দাওয়া করতে পরে আমি দৌড়াই, আমি বারিন্দার মধ্যে আয় বসতে পরে আমার এই জায়গাটার মধ্যে একটা কামড় দিচ্ছে, আমার আগের মধ্যে কামড় দিচ্ছে পরে আমি সঙ্গে সঙ্গে গিয়ে আমার তাদের ওই বাড়ির পাশে মহিলা সন্ধ্যা সরকার তাদের গাড়ার মধ্যে ঠিক করে আমি বলি, আপনারা কুকুরটা তো আশেপাশে মানুষ আরো 4 ঘন্টা কামড়াইছে, আজকে তো আমার ছেলের আর মিসেসকে কামড় দিলেও আপনার কুকুরটা বাইন্দা রাখান না করে। সঙ্গে সঙ্গে তাদের কুকুরটা কি বাইন্দা রাখানোর জিনিস, যে কুকুরটা বাইন্দা রাখানোর জিনিস, সঙ্গে সঙ্গে তাদের হাজব্যান্ড আছে সুদীপ সরকার আয়সা করতেছে, কুত্তা কি বাইন্দা রাখানোর জিনিস, কুত্তা আংলাইলে কুত্তা কামড় দিব, কুত্তা বাইন্দা রাখানো না, আমরা যেমনি বুঝতে ভালো। তাদের পিছনে আছে তাদের ছেলে সুনীল সরকার এসপিউতে চাকরি করে, আয়সা করতেছে এই পরে নিয়ে ভালো কুত্তা, আমরা যেমনি বুঝতে কুত্তা ভালো। এমন সময় আমার মা বৃদ্ধ মা 93 বছর বয়স আস্তে আস্তে করে আমার সামনে আইছে, যে কথা হইতেছে। এমন সময় কি করছে সুদীপ সরকার কুকুরটায় আমার মার কামড় মারতে পারে। সুদীপ সরকার আমার আঞ্জাদা লিয়ে ফিরে গেছে, আসলে একটা সাদা কুকুরের সিগল, ওই সিগলটা লিয়ে আমার আঞ্জাদা ফিরেছে পরে তাদের মিসেস সন্ধ্যা সরকার আমার আডুটির মধ্যে ধরে রাখছে। আর সুদীপ সরকার আমার সিগলটা দিয়া আর বিধুভূষণ সরকার আমার সিগলটা দিয়া তাদের ভাই ছোট ভাই সিগলটা আমার তিনটা হাত ভেঙে লাগছে। শিমুল সরকার আমার বুকের উপর বইয়া এভাবে 2 হাতে আমার ঘুষাইতেছে। সুদীপ সরকার এগ্রিকালচারে গ্রুপ ডি রেগুলার করতে চাকরি করে, শিমুল সরকারের বাবা। তো তারা 4 জনে মিলে যখন আমার সঙ্গে সঙ্গে আবার ওই যখন সুদীপ সরকার আমরা ফালাই দিতে
ওই সময় আমার মারে শিমুল সরকারে 2 হাত দিয়ে আলগি দিয়ে ফেলা দিচ্ছে, বৃদ্ধ মারে ফেলা দিচ্ছে। পরে আমার মার এই বাম হাতের এই জুড়াটা আলগা হয়ে গেছে, ভাঙে গেছে। তো এই সময় তারা সবাই মিলে আমার প্রচন্ডভাবে শারীরিকভাবে আক্রমণ করছে। কুকুরটা ফেরে রাখতেছে, কুকুরটা আমার এই মাথার মধ্যে কামড়াইছে, তারপর আমার এই পায়ের মধ্যে কামড়াইছে, আর অন্য অন্য অংশের মধ্যে কামড়াইছে কুকুরটা। এভাবে আমার তারা প্রচন্ড ভাবে মারধর করছে, হ্যাঁ। তারা আগেও আমার একবার এরকম ভাবে আমার বৃদ্ধ বাবারে রাস্তার মধ্যে বেড়া দিয়ে সুদীপ সরকারের মা আমার 3টা বাড়ি দিছিল। বিধুভূষণ সরকার আজ থেকে 5 বছর আগে আমার গলার মধ্যে একবার কামড় দিছিল। হ্যাঁ, এটা এখনো বিচারাধীন রয়ে গেছে আদালতে। তবে প্রচন্ড ভাবে এরপরে আমার প্রায় প্রাণে নাশ করার জন্য তারা প্ল্যান আসছিল। সকাল তখন 5টা 30 মিনিট বাজে, তখন কেউ ঘুম থেকে ওঠেনি, আশেপাশের মানুষও ওঠেনি ঘুম থেকে। এবং পুলিশে জানাইছেন বিষয়টা? পুলিশে আমি রামনগর থানাতে আমি এফআইআর করছি, কিন্তু আজকে 16 তারিখে আমি এফআইআর করছি, আজকে হয়ে গেছে 22 তারিখ, কিন্তু তারা এখনো অ্যারেস্ট করছে না। তারা মানে একদিন দিয়ে শুধু যেদিন এফআইআরটা করছি সন্ধ্যার সময় দিয়ে ফেরা, তারা শুধু নাম টাম আমার বাড়ি দিয়ে নাম টাম কথাবার্তা করেছে, নাম টাম দিয়ে কয়েকটা সাক্ষী লিখে অবনতি তারা বাড়ি করে পুলিশ তারা গেছে না। আর আসামি বাড়ি করে আইতেছে যাইতেছে খাইতেছে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, কোনো অসুবিধা, তারা বাড়ি করে চলতেছে দিতেছে, তারা অ্যারেস্ট করে না। এখানে আমি মাননীয় এসপি স্যারের কাছে আমি ডেপুটেশন হয়ে আমি জমা দিতেছি, যাতে আমি ন্যায় বিচারটা আমি পাই। আমি একজন গৃহশিক্ষক, আমার মিসেসও গৃহশিক্ষক, আমার 2টা ছেলে, একজন ক্লাস 2-তে পড়ে, আরেকজন ক্লাস 8-এ পড়ে উমাকান্ত ইংলিশ মিডিয়ামে। আমরা টিচার প্রাইভেট টিউশন করে সংসার চালাই, আমাদের প্রফেশনাল টিউশনি। আমরা খুব গরিব অংশের মানুষ, কিন্তু তারা যে আমাদের বাড়িতে গিয়ে বাড়ির ভিতরে ঢুকিয়া বর্বরচিত হামলা করছে, আমরা কোনো বিনা অপরাধে, হ্যাঁ, আমার বাড়ির ভিতরে ঢুকে হাত ভাঙ্গা লাইছে, আমার প্রচন্ড ভাবে মারধর করছে, ইনজুর করছে, নাকে মুখে দিয়ে আমি জীবিতে আমি ট্রিটমেন্ট করাইছি, মাথা ট্রিটমেন্ট করাইছি। এখন আমি ন্যায় বিচার চাইতেছি, তাদের যাতে যাতে অ্যারেস্ট করে, 4 জন যাতে শাস্তি পায়। আমার যে আমার সাথে যে প্রাণনাশের করছে, আক্রমণ করছে, তারা যে সেই অনুযায়ী বিচার পায়, হ্যাঁ, তারা যাতে অ্যারেস্ট হয়। অ্যারেস্টের জন্য আরেকটা মানুষ যাতে এই কাজ করতে গেলে দ্বিধাবোধ করে। আমার নাম নেপাল সরকার। বলছি আসলে যে কয়েকদিন আগে ওই চুরিয়াবাড়ি থানাতে একটা ড্রাগসের অভিযান তো হয়েছিল। এই অভিযানে এরকমকে তারা ইন্টারভিউ হিসেবে ওই সুদন সাহিনীর ছেলে ধরছে। তো তার রিলেটিভ একজন শঙ্কর সাহিনী, যে এই গত পরশুদিন আমার ওই 49 নম্বর বুথ প্রেসিডেন্ট রাহুল দত্ত আর আমার নামে ওই যে তারা যে ড্রাগস কারবার করে, তারা যে কারবার না দিয়ে আমরা ওদের ডিস্টার্ব করি। তো তারা ড্রাগস করবো, আমরা কি ডিস্টার্ব করবো না, কিনা করুন, আমরা কি লিগে ইয়ে হতো, আমরা দূরই ইয়ে করছি। সম্ভবত হয়তো বা তারা ভাবছে যে আপনারা বা নিউজের মাধ্যমে যে পত্রিকা পেপারে যে উঠছে, নিউজে উঠোর পরে যে আমরা শেয়ার করছি, এই শেয়ার করছি দিকা শেয়ার দিছে যে একজন লোকের কাছে কইছে, আমাদের সাক্ষী আছে, লোকের কাছে কইছে যে তোমরা এই 2 জনে মারণের লিগে 16 লাখ টাকা দিব, আমরা কাছে বন্দুক আছে, তোমরা বন্দুক লাগলে বন্দুকও দিব, তারা 2 জন মেয়ালাম। এইটার পরিপ্রেক্ষিতেই আজকে আমরা চুরারি থানায় আইছি। আমি আবার ফ্রেন্ডস ক্লাবের প্রেসিডেন্টও, এই জন্য ফ্রেন্ডস ক্লাবের পোলাপানো আমার সাথে আছে, এই জন্যই থানার ভিতরে এসেরা বড় বড় লিখিত দিছি। বড় বলছে যে টোটাল ফ্যামিলি করাপ্টেড। বড় আমি একটাই করে কইতেছি, এটা কি ধরনের সমাজে আমরা বাস করি। হে ওপেন ঘুরতে আছে, আবার আপনারা একজনের করছেন, আবার হে কথা কোয়ানের মানে কি যে আজকে আমরার কাজের ক্ষেত্রে তারা ডিস্টার্ব করছে, তারাই আমরা ক্ষতি করছে, এলাকায় তারা মেয়েলের মতো। আপনারা শুনলেন কয়েকটি ঘটনার প্রেক্ষিতে আমরা তাদের বক্তব্যগুলো তুলে ধরেছি। সেদিক থেকে সাধারণ মানুষের যে বক্তব্য, রাজনৈতিক দল নেতাদের যে বক্তব্য, বিজেপির লোকজনদের যে বক্তব্য, সেখান থেকে সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে কি বলবেন, আপনারা ব্যাখ্যা দেবেন। আজ এ পর্যন্ত, নমস্কার, শুভরাত্রি।